টি খাসার চা আর গল্পের আসরে আজ অন্য এক মাতালের গল্প। তারাপদ রায়ের লেখা। শুরু করবার আগে বলে রাখি, তারাপদ রায়ের মাতাল সমগ্রের এর আগে যে কটা গল্প আমরা এখানে পাঠ করেছি, লিংক নিচে ডেসক্রিপশন বক্সে। শুরু হচ্ছে অন্য এক মাতালের গল্প। প্রত্যেক শুক্রবার কিশোর তারকেশ্বরে যায় না, কোনো ধর্মকর্ম করতে সে যায় না। ভোলা বাবার ওপর তার অগাধ বিশ্বাস। যত কাজই থাক, তারকেশ্বরে গেলে অন্তত একবার সে মন্দিরের দেওয়ালে মাথা ছুঁয়ে আসে। কিন্তু সে শুক্রবার শুক্রবার তারকেশ্বরে যায় ব্যবসার খাতিরে। তারকেশ্বরের কাছেই ময়নাপাড়ায় তার কোল্ড স্টোরেজ। পাশাপাশি দুটো, একটা বাবা তারকেশ্বরের নামে, দি নিউ ভোলা বাবা কোল্ড স্টোরেজ। প্রথমে অবশ্য এটার ভোলা বাবা কোল্ড স্টোরেজ নামই দিয়েছিল কিশোর, কিন্তু পরে জানতে পারে যে আশেপাশে আরও 3টি ভোলা বাবা কোল্ড স্টোরেজ, ভোলে বাবা কোল্ড স্টোরেজ, ভোলে বাবা কোল্ড স্টোরেজ রয়েছে। তখন সে বাধ্য হয়ে নাম পাল্টিয়ে দি নিউ ভোলা বাবা কোল্ড স্টোরেজ নামকরণ করে। দ্বিতীয় স্টোরেজটির নাম নিয়ে কিশোরের অবশ্য কোনো অসুবিধাই হয়নি, অসুবিধা হওয়ার কথাও নয়। কিশোরের প্রাণাধিকা পত্নী শ্যামা শতকরা 100 ভাগ লক্ষ্মী। শ্যামার সঙ্গে পরিণয়ের পর থেকেই কিশোরের রমরমা। তার একটা কারণ অবশ্য, শ্যামার কৈশোর এবং যৌবন ইতিহাস খুব প্রাঞ্জল ছিল না, কিন্তু শ্যামার বাবার টাকা ছিল। কিশোর এসব কিছু না ভেবে চিনতে শুধু শ্যামার রূপ সুধা পান করে এবং শ্যামার পিতৃদেবের 10 লক্ষ টাকার নিরভিমান পণ গ্রহণ করে শ্যামার পানি গ্রহণ করেছিল। তারপর থেকে পরম আনন্দে দিন কাটছে তার। শুধু দিন নয়, কিশোরের রাতও পরম আনন্দে কেটেছে। রঙিন দেশলাই কাঠির মতো এক এক সন্ধ্যায়, কখনো সবুজ, কখনো লাল, এক এক সায়ান্নে গাঢ় নীল, অথবা ঝকঝকে সাদা আলোর রোশনাই, শ্যামা তাকে অনেক দিয়েছে। সুতরাং এই দ্বিতীয় কোল্ড স্টোরেজটির নামকরণ যখন কিশোর করল শ্যামা কোল্ড স্টোরেজ, তার মন ও হৃদয় আত্মতৃপ্তিতে ভরে উঠল। শুধু একটা অসুবিধা হয়েছিল, স্বয়ং শ্যামা সজোরে প্রতিবাদ জানিয়েছিল। আমার বন্ধুরা আমাকে বলতো গরম হাওয়া, আর তুমি আমাকে কোল্ড স্টোরেজ করে দিলে। কিশোর সরল প্রকৃতির মানুষ, অত শত কথার কায়দা বোঝে না। দুটো আলুর কোল্ড স্টোরেজের মাসে 5-10 হাজার টাকা, সন্ধেবেলা আধ থেকে 1 বোতল রঙিন রাম, তারপর গৃহে শয়নে স্বপনে শ্যামা সুন্দরী, এই তার জীবনের পরমার্থ। আজ শুক্রবার তারকেশ্বর যাচ্ছিল কিশোর। আজকাল লোকজনদের মোটেই বিশ্বাস করা যায় না, তাই সপ্তাহের শেষ দিকটা নিজেই তারকেশ্বরে এসে হিসেব নিকেশ করে টাকা আদায় করে দেনা পাওনা মেটায়। কোল্ড স্টোরেজের লাগোয়া তার একটা সুন্দর মতন বাংলো ঘর আছে, সেখানেই রাত্রি যাপন করে। আর কলকাতা থেকে আসার সময় 2-4 বোতল রাম সঙ্গে নিয়ে আসে। ব্যবসা চালাতে গেলে স্থানীয় মাস্তানদের, থানার বাবুদের একটু খুশি রাখতে হয়। শনি রবিবার কোল্ড স্টোরেজের আলু ভাজা আর রাম, বিশ্রাম ফুর্তিও হয়, আবার পাবলিক রিলেশনও হয়। কিন্তু আজ কিশোরের তারকেশ্বর যাওয়া হলো না। দক্ষিণ আফ্রিকায় গণধর্ষণের প্রতিবাদে কোন্নগরের সুহৃদ বান্ধব সংঘের সদস্যরা বোমা লাঠি নিয়ে রেল লাইনের ওপরে বসে পড়েছে। শ্রীরামপুর থেকে এসডিও সাহেব, পুলিশ সাহেব এসে অনেক বুঝিয়েছেন,
তারা কথা দিয়েছেন যে ভবিষ্যতে যাতে এরকম আর কখনো না হয় তা তারা দেখবেন এবং নিশ্চয়ই এর প্রতিকারের ব্যবস্থা করবেন। কিন্তু সুহৃদ বান্ধব সংঘের সদস্যরা অদম্য। বিকেল 4:05 থেকে ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা, তারা ঠিক 4:05 সুহৃদ বান্ধব সংঘ জিন্দাবাদ ধ্বনি দিতে দিতে রেল লাইন পরিত্যাগ করলো। এর পরেও যে তারকেশ্বরে যাওয়া যেত না তা নয়, ঘন্টা দুয়েকের মধ্যেই রেল চলাচল প্রায় স্বাভাবিক হলো। কিন্তু বহুক্ষণ রেল কামরার ঘুমোটে আটকে থেকে তার ধৈর্যচ্যুতি ঘটেছিল। সে রেলগাড়ি থেকে লাইন বরাবর কিছুটা হেঁটে তারপর একটা রিক্সা নিয়ে জিটি রোডে এসে একটা প্রাইভেট ট্যাক্সি ধরল। কিশোরের নিজের একটা নতুন লাল মারুতি ভ্যান আর একটা পুরনো ফিয়াট আছে, কিন্তু গাড়িটারি নিয়ে সে কলকাতার বাইরে বেরোতে চায় না, তার অনেক ঝামেলা। জিটি রোডে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যাম, মোড়ে মোড়ে চাঁদার খাতা। আজকের এই ট্রেন ঝঞ্ঝাটটা একটু অস্বাভাবিক, এমনটা সাধারণত হয় না। যা হোক, প্রাইভেট ট্যাক্সিতে উঠে সে প্রথমে তারকেশ্বরী যাবার কথা বলল, কিন্তু ট্যাক্সিওয়ালা বলল যে এ গাড়ি কলকাতার, সে কলকাতায় ফিরছে, তারকেশ্বর যেতে পারবে না। একটু দোনামোনা করে অবশেষে বাধ্য হয়েই কিশোর কলকাতা ফিরে যাবার সিদ্ধান্ত নিল। সন্ধেবেলার জিটি রোডের ভিড়ে ভর্তি রাস্তায় ধুঁকতে ধুঁকতে মন্থর গতিতে ট্যাক্সি কলকাতার দিকে রওনা হলো। কিশোরের হাতে একটা শান্তিনিকেতনী চামড়ার ব্যাগে সপ্তাহ শেষের খোরাক 2 বোতল রাম, একটা তোয়ালে আর একটা টুথব্রাশ রয়েছে। হাওড়া শহরের মুখে জিটি রোডের একটা বাঁক, যেখানে দীর্ঘ উকারের জটিলতা নিয়েছে অথচ মান মাছের ল্যাজের মতো সরু হয়ে গেছে, সেখানে ট্যাক্সিটা রীতিমতো আটকে গেল গাড়ির জটলায়। কিশোর চারদিক পর্যবেক্ষণ করে বুঝল যে ঘন্টা খানেকের আগে জট খোলার কোনো সম্ভাবনা নেই। তবে সান্ত্বনার কথা এই যে হাতের ব্যাগে 2 বোতল পানীয় রয়েছে। সন্ধ্যা বেশ জমাট হয়ে এসেছে, ধুলো, ধোঁয়া, গরম, অন্ধকার। কিশোর ধীরে ধীরে ব্যাগ খুলে একটা বোতলের ছিপি খুলে অল্প অল্প করে গলায় ঢালতে লাগলো। একবার ড্রাইভার পিছন ফিরে তাকাতে দ্বিতীয় বোতলটা তার হাতে ধরিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে গরম, গাড়িতে ঘামতে ঘামতে বসে থাকা, ধোঁয়ায় চোখ জ্বালা করা, এসব কোনো বোধই আর রইল না। ড্রাইভারের অবস্থাও তদ্রূপ। দুজনে ধীরে ধীরে চুকচুক করে রাম খেয়ে চলল। এরপর রাত তখন প্রায় 1টা। কখন যে ট্রাফিকের জট খুলেছে, ড্রাইভার গাড়ি চালিয়ে কলকাতার ভেতর চলে এসেছে, কিছুই হুঁশ হয়নি কিশোরের। এখন একটু জ্ঞান হতে সে উঠে বসল। গাড়ির পিছনের সিটে সে আর সামনের সিটে ড্রাইভার। ড্রাইভার এখনো বেহুঁশ। জানলার বাইরে মেঘলা আকাশে ভাঙা চাঁদ উঠেছে। জায়গাটা বোধহয় লেকের কাছাকাছি কোথাও হবে। একটু চোখ কচলিয়ে নিয়ে দরজা খুলে গাড়ির বাইরে এসে দাঁড়ালো কিশোর। সুন্দর হাওয়া দিচ্ছে। আশপাশে একটু তাকিয়ে কিশোর ধরতে পারল জায়গাটা শরৎ বসু রোড আর সাদার্ন অ্যাভিনিউয়ের মোড়ে লেকের মুখোমুখি। গাড়িতে ওঠার পর কিশোর ড্রাইভারকে বলেছিল বটে যে শরৎ বসু রোডে তার বাড়ি। ড্রাইভার যে এত মদ খাবার পরেও কোনো দুর্ঘটনা না করে এত দূরে আসতে পেরেছে সেটা ভাগ্যের কথা। তবে শরৎ বসু রোডের ওই অন্য মাথায় পদ্মপুকুরের পাশে একটা দোতলা বাড়িতে থাকে কিশোর। সেই জায়গাটা এখান থেকে খুব কাছে নয়। সামনের সিটের ড্রাইভারকে 2বার ধাক্কা দিয়ে তোলবার চেষ্টা করলো কিশোর। লোকটা 2বার হুঁ হুঁ করে তারপর সিটের উপর উপুড় হয়ে শুয়ে গাঢ় নিদ্রায় নিমগ্ন হলো। চাঁদের আলোয়
কিশোর দেখতে পেল ওর পায়ের কাছে রামের বোতলটা পড়ে রয়েছে, তাতে 1/3 পানীয় এখনো বর্তমান। কিশোরের নিজের বোতলটাও পেছনের সিটে রয়েছে, কিন্তু সেটা খালি, তাতে আর কিছু অবশিষ্ট নেই। ড্রাইভারের পায়ের কাছ থেকে হাত বাড়িয়ে বোতলটা তুলে নিল কিশোর। ড্রাইভার বোধহয় কিছু টের পেয়েছিল। ওই আচ্ছন্ন অবস্থাতেই মৃদু বাধা দানের চেষ্টা করল। কিশোর তার হাত ছাড়িয়ে বোতলটা বগলে নিয়ে টালমাটাল চরণে বাড়ির দিকে রওনা হলো। এখান থেকে নাক বরাবর মাইল 2 রাস্তা যেতে হবে। এটুকু রাস্তা মাতালের পক্ষে কিছুই নয়, বিশেষ করে হাতের বোতলে এখনো যখন একটু পানীয় আছে। একটাই ভয়, হঠাৎ পা জড়িয়ে পড়ে না যায়। কিন্তু গাড়িতে ঘুমিয়ে নেশাটা এখন একটু ধাতস্থ হয়েছে, সুতরাং বোতল থেকে অল্প অল্প পানীয় গলায় ঢালতে ঢালতে বাড়ির পথে ভালোই এগোলো কিশোর। এক সময় কিশোরের খেয়াল হলো যে তার হাতের বোতল শূন্য হয়ে গেছে এবং সে নিজের বাড়ির সামনে এসে গেছে। কিশোরের কাছে বাড়ির সদর দরজার একটা ডুপ্লিকেট চাবি থাকে। এই মাতাল অবস্থাতেও সেটুকু কিন্তু খেয়াল আছে তার। পকেট হাতড়িয়ে চাবিটা বার করলো কিশোর। ভাগ্যিস গাড়ির মধ্যে পড়ে যায়নি, ওই শান্তিনিকেতনী ব্যাগটা তো গাড়িতেই রয়ে গেল। কিশোরের মাথাটা ঝিমঝিম করছে। পরের বারের ওই মদটা না খেলেই ভালো হতো। তার হাত পা টলছে, কিছুতেই চাবি দিয়ে বাড়ির দরজাটা খুলতে পারছিল না কিশোর। বারবার চাবির মুখটা পিছলে পিছলে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে একটা পুলিশের কালো গাড়ি এসে দাঁড়ালো। গাড়ির পেছনের দরজা দিয়ে নেমে এলো লম্বা চওড়া হৃষ্টপুষ্ট গুম্ফমান এক হিন্দুস্থানি জমাদার। জমাদারজির গায়ে লং ক্লথের ঢোলা হাতা পাঞ্জাবির সঙ্গে মাল কোঁচা দিয়ে ধুতি পরা, পায়ে কালো পামশু। জমাদার সাহেব নেমেই প্রথমেই কিশোরের হাত থেকে বোতলটা ছিনিয়ে নিলেন এবং সেটা শূন্য দেখে একটু রেগে সেটা দূরে ছুঁড়ে ফেলে দিলেন। তারপর ঘাড়ের পেছন থেকে কিশোরের জামার কলারটা ধরে হুমকি দিলেন, এই মাতাল, এত রাতে হচ্ছেটা কি, চল থানায় চল। পুলিশ বুঝতে পেরে কিশোর একটু থমকিয়ে গেল। তারপর হেঁচকি তুলে বলল, জমাদার সাহেব, বাড়িতে ঢুকবো তাই দরজাটা চাবি দিয়ে খুলছি, বলে হাতের চাবিটা তুলে দেখালো। জমাদার সাহেব অবাক হলেন। বাড়ি, দরজা, আরে ক্যা বলতা তুম। কিশোর করজোড়ে বলল, হুজুর, এই আমার বাড়ির সদর দরজা, আর দোতলায় ওই যে ওই দেখছেন আলো জ্বলছেন, ওটা আমার শোবার ঘর। একটা খারাপ গালাগাল দিয়ে কিশোরের কলার ধরে শক্ত হাতের মুঠোয় একটা জোরে ঝাঁকানি দিলেন জমাদার সাহেব। ঝাঁকুনি খেয়ে কিশোরের মাথা থেকে কিছুটা অ্যালকোহল নেমে গেল। সে দেখতে পেল যে সে এতক্ষণ ধরে বাড়ির সামনের ল্যাম্প পোস্টটায় চাবি লাগানোর চেষ্টা করছিল এবং পোস্টের ওপরের বাল্বটাকে ভাবছিল দোতলায় তার শোবার ঘরের আলো, যেটা জানলা দিয়ে রাস্তা থেকে দেখা যায় সেটা। এতক্ষণে একটু সম্বিত ফিরে এসেছে কিশোরের, কিন্তু এখন জমাদার সাহেব তাকে ঘাড় ধরে পুলিশ ভ্যানের দিকে ঠেলতে শুরু করেছে। সে কাকুতি মিনতি করতে লাগলো, এই জমাদার সাহেব ছেড়ে দিন, এই দেখুন সত্যি এই সামনের এই দোতলা বাড়িটা আমার। কিশোরের কথা শুনে জমাদার সাহেবের মনে হলো হয়তো লোকটা মিথ্যে কথা বলছে না। তাছাড়া এই এত রাতে থানায় মাতাল নিয়ে যাওয়া, সেও তো এক হাঙ্গামা। সুতরাং দেখা যাক সত্যি এই সামনের বাড়িটা এই মাতালটার কি না। তাহলে এটাকে ছেড়ে দিয়ে থানায় গিয়ে ঘুমোনো যায়, রাতও অনেক হয়েছে। জমাদার সাহেবের বজ্র মুষ্টি কিঞ্চিত শিথিল হতে কিশোর নিজের সদর দরজার দিকে এগোলো। কর্তব্যপরায়ণ জমাদার সাহেব কিন্তু পিছু ছাড়লেন না।
দরজার সামনে দাঁড়িয়ে পেতলের যুগ্ম নেম প্লেটের দিকে অঙ্গুলি নির্দেশ করলো কিশোর। তারপর নিজের বুকে হাত রেখে বলল, ওই যে দেখছেন না, এই প্রথম লাইনে লেখা দেখছেন, মিস্টার কে কে পাল। ওই কে কে পাল মানে কিশোর কুমার পাল, মানে আমি। আর নিচের লাইনে যে মিসেস এস পাল মানে মিসেস শ্যামা পাল হলেন আমার পত্নী। আত্মপরিচয় শেষ করে দরজায় চাবি লাগিয়ে ঘোরালো কিশোর। দরজাটা খুলে গেল। ভেতরে ঢুকে সিঁড়ির নিচের বাতিটা সুইচ টিপে জ্বালালো। জমাদার সাহেব ইতস্তত করছিলেন, কিশোর তাকে অনুরোধ করলো, আসুন আসুন ভেতরে আসুন স্যার, আসুন। জমাদার সাহেব ভেতরে আসতে সামনের দেওয়ালে একটা বড় ফটো দেখিয়ে কিশোর বলল, এই যে এটা হলো আমার শ্বশুরমশাইয়ের ছবি, মিস্টার পরেশচন্দ্র দাস, আয়রন মার্চেন্ট, লোহাপট্টিতে নিজের গদি আছে। আর সরেজমিন করবার ইচ্ছা নেই জমাদার সাহেবের, কিন্তু কিশোর তাকে জোর জার করে দোতলায় তুলল। দোতলায় উঠে ছোট বারান্দা পেরিয়ে শোবার ঘর। এইবার একটা ছোট নাটক হলো। কিশোরের বউ শ্যামা সুন্দরীর চরিত্র বিয়ের আগে যেমন ছিল বিয়ের পরেও তাই রয়েছে, মোটেই বদলায়নি। কিন্তু সে তার চরিত্র দোষের কথা ঘুণাক্ষরেও কিশোরকে টের পেতে দেয় না। তবু অত্যন্ত শেয়ানা হওয়া সত্ত্বেও আজ সে একেবারেই আঁচ করতে পারেনি যে তার স্বামী যার সোমবার সকালে ফেরবার কথা, সে শুক্রবার রাত কাবার হবের আগেই ফিরে আসবে। শোবার ঘরে আলো জ্বলছিল। বড় ডাবল বেডের খাটে শ্যামা শুয়েছিল। সহসা ঘরের মধ্যে কিশোর ও জমাদার সাহেবের প্রবেশ। শ্যামা এবং শ্যামার সঙ্গী দুজনেই পরস্পরের কণ্ঠলগ্ন হয়ে ঘুমে অচেতন, কেউ কিছু টের পেল না। আর শয়নঘরের ঘনিষ্ঠ দৃশ্য দেখে জমাদার সাহেব বেরিয়ে আসছিলেন, তাকে হাত ধরে দাঁড় করালো কিশোর। তারপর বিছানার দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, এই যে দেখুন, ওই বালিশের উপরে খোলা চুল, নীল শাড়ি পরা, ওই হলো শ্যামা সুন্দরী, আমার ওয়াইফ। আর ওই যে ওর পাশে ওর গলা জড়িয়ে শুয়ে, ওই হলাম আমি, কিশোর কুমার পাল। এই বলে কিশোর নিজেকে নির্দেশ করলো। অবস্থা কিছু বুঝতে না পেরে কিশোরের হাত ছাড়িয়ে জমাদার সাহেব তবা 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 করতে করতে এক দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে রাস্তায় কালো গাড়িতে উঠে বসলেন। হুস করে ধোঁয়া ছেড়ে ভ্যানটা চলে গেল। জমাদার সাহেবকে আরও কিছু বোঝানোর জন্য তার পিছু পিছু কিশোর সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছিল, কিন্তু জমাদার সাহেব রণে ভঙ্গ দেওয়ায় সে বিফল মনোরথ হয়ে সিঁড়ির নিচের আলো নিভিয়ে সদর দরজা বন্ধ করে দোতলায় উঠে গেল। তারপর গুটিসুটি হয়ে শ্যামা সুন্দরীর পাশে গিয়ে শুয়ে পড়ল। সিঁড়িতে পায়ের শব্দ আর ঘরের মধ্যে কথাবার্তা শুনে একটু আগেই শ্যামা সুন্দরীর ঘুম ভেঙেছিল। এমন বিপদে সে আর কখনো পড়েনি। সিঁড়ি দিয়ে কিশোর যখন নেমে গেল, সে ভেবেছিল এখনকার মতো কিশোর বিদায় হলো, পরে যদি আজকের ব্যাপারে কোনো কথা তোলে সে ঝেড়ে অস্বীকার করবে, বলবে মাতাল অবস্থায় কি না কি দেখেছ তার ঠিক নেই। কিন্তু এখন কিশোর এসে পাশে শুয়ে পড়ায় শ্যামা সুন্দরী বিচলিত বোধ করতে লাগলো। তবু ভালো যে এ পাশে শুয়েছে, ও পাশের লোকটার উপর গিয়ে পড়েনি। কিশোরের মাথার মধ্যে কি সব এলোমেলো চিন্তা ঘুরছিল। একটু আগে সে কি যেন একটা দেখেছে যেটা মোটেই ঠিক নয়। সে শ্যামাকে একটা ধাক্কা দিল। শ্যামা জবাব দিল, কিশোর শ্যামাকে বলল, ওগো, আমাদের বিছানায় তোমার পাশে আর কেউ কি শুয়ে আছে? এই প্রশ্ন শুনে শ্যামা ধমকিয়ে উঠল, কি যা তা বলছো? মদ টেনে টেনে না তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। ধমক খেয়ে একটু চুপসিয়ে গেল কিশোর, কিন্তু তবুও তার মনের মধ্যে সন্দেহের কাঁটা খোঁচা দিতে লাগলো। সে বালিশ থেকে একটু মাথা উঁচু করে নিচে পায়ের দিকে তাকিয়ে ভালো করে গুনল।
তারপর জিজ্ঞেস করলো, ওগো, এই বিছানায় যদি আর কেউ না থাকবে তবে নিচের দিকে 6টা পা দেখা যাচ্ছে কি করে, হ্যাঁ? এই কথায় চতুরা শ্যামাসুন্দরী কপাল চাপড়িয়ে কেঁদে উঠল। ছি ছি ছি, আমার নামে এই অপবাদ! আমি দুশ্চরিত্রা, আমি মিথ্যাবাদী! বোকা বনে গিয়ে শ্যামাসুন্দরীর মাথায় হাত বুলোতে বুলোতে কিশোর স্বীকার করলো যে সে অনেক মদ খেয়েছে সন্ধ্যে থেকে, প্রায় 1.5 বোতল। সুতরাং তার ভুল হতেই পারে। মাতালে তো সব জিনিসই বেশি বেশি দেখে। হয়তো 4টে পাকেই সে 6টা পা দেখছে, নেশার ঘোরে গুনতে ভুল করেছে। শ্যামাসুন্দরী এখন ইনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, তুমি কি করে আমাকে দুশ্চরিত্রা ভাবলে? এসব মদ খেয়ে নেশার ঘোরে অনুমানের কথা তো নয়। তুমি একবার খাট থেকে নেমে আমাদের পাগুলো গুনে এসো, তারপরে আমাকে বলো। কিশোরের তখন মাথা টলছে, তবু স্ত্রীর আদেশে খাট থেকে নেমে পায়ের কাছে গিয়ে খুব সতর্ক হয়ে বেশ কয়েকবার পায়ের সংখ্যা গুনল। বলা বাহুল্য, প্রত্যেকবারই পায়ের সংখ্যা দাঁড়ালো 4। 1, 2, 3, 4। এইভাবে বার কয়েক গুনবার পর কিশোর বলল, ও, আমাকে না মাফ করে দাও। সত্যিই নেশার ঘোরে না আমি পা গুনতে ভুল করেছিলাম। ঠিক তো, এই দুজনের 4টে পাই তো রয়েছে খাটে, হ্যাঁ? তারপর খাটের নিচে বসে অনুতপ্ত কিশোর সামনের পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সে পা দুটো যে কার কে জানে। গল্পটা এখানেই শেষ। খুব শিগগিরই আসছে নতুন গল্প নিয়ে, সঙ্গে থাকবেন। আর মনে করিয়ে দিচ্ছি, নিচে কমেন্ট বক্সে আপনার মতামত, মন্তব্য, বক্তব্য জানাবার কথা, ভিডিওটা লাইক করবার কথা এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা। ধন্যবাদ।